গ্যাস সংকটে পোশাক কারখানার উৎপাদন কমেছে 40%। প্রধান রপ্তানি পণ্যের উৎপাদন ব্যাহত হলে নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। জ্বালানি সংকট কাটিয়ে উঠতে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল 70 টাকা। জুলাই জুড়ে ছিল ডেঙ্গুর থাবা, এখনো বাড়ছে আক্রান্ত। রাজধানী পেরিয়ে সংক্রমণ ছড়াচ্ছে সারা দেশে, হটস্পট চট্টগ্রাম ও বরিশাল। আগস্ট মাসে ফের নিজেদের অবস্থান জানান দিতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ। দুবাইয়ে কারামুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদ। জামিন বাতিলের জন্য কাজ করছে ল ফার্ম। দেশে ফেরানো এখন কঠিন, বলছেন বিশ্লেষকরা। গ্যাস সংকটে দেশের তৈরি পোশাক কারখানার উৎপাদন সক্ষমতা কমেছে 40%। পোশাক শিল্প মালিকদের সংখ্যা আরও কয়েক সপ্তাহ এভাবে চলতে থাকলে দেশের রপ্তানি আয়ে বড় ধাক্কা লাগতে পারে। এদিকে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের প্রধান রপ্তানি পণ্যের উৎপাদন ব্যাহত হলে তার ধারাবাহিক নেতিবাচক প্রভাব পড়বে পুরো অর্থনীতিতেই। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সরকারকে দ্রুত জ্বালানি সংকট সমাধানের তাগিদ দিচ্ছেন তারা। দেশের মোট রপ্তানির প্রায় 85% আসে তৈরি পোশাক খাত থেকে, কিন্তু গেল 2 সপ্তাহের গ্যাস সংকটে মন্থর হয়েছে প্রধান রপ্তানি শিল্পের চাকা। জ্বালানি সংকটে দিনের বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে উৎপাদন। বিজিএমইএ সভাপতি বলছেন, এরই মধ্যে দেশের পোশাক শিল্প কারখানার উৎপাদন কমেছে সক্ষমতার চেয়ে প্রায় 40%। উৎপাদন কমে যাওয়ায় নির্ধারিত সময়ে পণ্য রপ্তানি করতে না পারার শঙ্কা তৈরি হয়েছে রপ্তানিকারকদের মধ্যে। দৈনিক আমরা 135 মিলিয়ন এক্সপোর্ট করি এবং আমাদের এই এখনকার জ্বালানি সমস্যার কারণে আমাদের 40% হলো আমাদের ক্যাপাসিটি, অর্থাৎ 60% এফিসিয়েন্সিতে আমরা প্রোডাকশন করছি। টাকা দিয়ে মেজার করতে পারবেন না, সেটা হচ্ছে আমাদের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। শিল্প মালিকদের শঙ্কা, চলমান সংকট আরও কয়েক সপ্তাহ চললে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন বিদেশি ক্রেতারা। বারংবার গ্যাসের কারণে আমাদের প্রোডাকশন ডিসরাপশন হচ্ছে, সময় মতো শিপমেন্ট করতে পারতেছি না। এইটাতে করে বায়াররা আনকমফোর্টেবল সিচুয়েশনে যাচ্ছে। তখন বায়াররা হেসিটেট করছে যে বাংলাদেশে এই সমস্যা যদি ক্রনিক থাকে তাহলে এখানে অর্ডার প্লেসমেন্ট না করে অন্য দেশে প্লেসমেন্ট করার চেষ্টা একটা অনেক বায়ারের চলে আসছে। সেটাই ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি। আর তাহলে দেশের রপ্তানি আয়ে বড় ধাক্কা শঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরাও। তাদের মতে, জ্বালানি সংকটের এ ধাক্কা কেবল তৈরি পোশাক নয়, ছড়িয়ে পড়েছে সব উৎপাদনমুখী শিল্পেই। পোশাক খাতে হচ্ছে সবচেয়ে বেশি কানেক্টেড শিল্প অন্যান্য যে কোনো খাত উপখাতের সঙ্গে। সুতরাং পোশাক খাত অগ্রগতি লাভ করলে অন্যান্য খাতগুলো ইতিবাচকভাবে প্রভাব পড়ে সেখানে, এবং এর যখন নেতিবাচক অভিঘাত পড়ে তখন অন্যান্য খাতগুলোতেও তার কম বেশি বিভিন্ন রকমের নেতিবাচক অভিঘাত পড়ে। গবেষকরা বলছেন, শিগগিরই গ্যাস সংকটের সমাধান না করলে অর্থনীতি বড় ধরনের চাপে পড়বে। সুতরাং দীর্ঘমেয়াদে গ্যাসের উৎপাদন বাড়ানো একটা সমাধান, কিন্তু একই সাথে আমার মনে হয় যে শিল্প উদ্যোক্তাদের সময় এসছে গ্যাসের বিকল্প জ্বালানির মাধ্যমে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে গ্যাস নির্ভরতা তারা কিভাবে কমাতে পারেন সেই জায়গাটি বা সেই কৌশলটিকে নেয়া। এর আগে কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগলে বন্ধ হয়ে যায় আমদানি করা গ্যাসের সরবরাহ, আর তাতেই দেশ জুড়ে দেখা দিয়েছে প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকট। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। তীব্র গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্পনগরী নরসিংদীর জনজীবন। উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়, বাসা বাড়িতে জ্বলছে না চুলা। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। আর মিল বন্ধ থাকায় শ্রমিকদের মজুরি ও অন্যান্য খরচ মেটাতে গিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে শিল্প মালিকদের। টানা 2 সপ্তাহ ধরে এমন সংকটে ক্ষুব্ধ সবাই। সকাল 7টার মধ্যেই নিভে যায় গ্যাসের চুলা, শুরু হয় অপেক্ষা। বিকালে গ্যাস ফিরলেও প্রেসার না থাকায় চুলা জ্বলে মোমবাতির শিখার মতো। রান্না শেষ হতে হতে রাত। নরসিংদীতে এভাবেই চলছে গৃহিণীদের দৈনন্দিন জীবন। যথাসময়ে রান্না না হওয়ায় বাড়তি পরিশ্রমের সাথে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। টানা 2 সপ্তাহ ধরে গ্যাসের এমন সংকটে ক্ষুব্ধ গৃহিণীরা। স্কুলে পড়াইতে হয়, কিন্তু আমাদের গ্যাস একবারের জায়গায় 3বার আমরা সুইচ দিলেও গ্যাস আসে না। তো এই ভুবনতে আমরা অনেক দিন করতে আসি, আমরা সকাল নাস্তা খাইতে পারি না, এক কাপ চাও আমাদের কপালে জুটে না। যে চা করে দিব ওই ব্যবস্থাটা বাসায় নাই।
ছোট ছোট বাচ্চা তারপরে এদেরকে কোনো কিছু রান্না করে দিতে পারতেছি না, নিজেরাও রান্না করতে পারতেছি না, খেতে পারতেছি না। এদিকে শত শত টেক্সটাইল ও ডাইং মিল সহ বিভিন্ন মাঝারি ও ভারী শিল্প কারখানাগুলো গ্যাসের অভাবে অচল হয়ে পড়েছে। দিন ধরে বন্ধ একবার টোটালে, মাঝে মাঝে ঘন্টাখানে আসলে তোমাকে চালু করতে করতে আবার জায়গা। অধিকাংশ জায়গায় আর জোয়ালা বিশেষ করে শিল্প এলাকায় যারা কাজ করতেছে তাদের অবস্থা খুবই শোচনীয় অবস্থা। গ্যাস নাই 15 দিন ধরে, আর আজকে করে টোটালি রাত্রে থেকে তো সব বন্ধ। সিএনজি স্টেশনগুলোতেও সংকট আরও তীব্র। ঘন্টার পর ঘন্টা জ্বালানির অপেক্ষায় বসে থাকায় ধস নেমেছে আয় রোজগারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, জেলায় চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ নেমেছে অর্ধেকে। অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহ করা হচ্ছে ঘোড়াশাল পলাশ, ইউরিয়া সার কারখানায়। ঘোড়াশাল ফার্টিলাইজার আছে, ওখানে গ্যাস যাচ্ছে, ওখানকার গ্যাস দেওয়ার পরে ওটাই প্রায়োরিটির পরে আমরা বিদ্যুৎ কেন্দ্র আছে, ফার্টিলাইজার আছে, ওগুলো গ্যাস দেওয়ার পর আমরা সেগুলো এখন অন্যান্য জায়গায় গ্যাস সাপ্লাই করছি। এর থেকে এক্সপার্টরা আসছেন, মহেশখালীতে কাজ করছেন। আশা করি দ্রুত এটা সংকটটা সমাধান হবে। আগুনে ক্ষতিগ্রস্ত বন্ধ এলএনজি টার্মিনালটি পুরোপুরি চালু করতে আগামী 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেট এনার্জি। এছাড়া বন্ধ টার্মিনালের অক্ষত বয়লারটি চালু হলে সংকট কিছুটা কমবে আশা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের জ্বালানি সংকট মোকাবিলায় এবার প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে দুই দেশ। রবিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোমোয়ের এ নিয়ে আলোচনা হয়। মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন নির্মাণের আগের একটি প্রস্তাব নতুন করে বিবেচনায় আনার বিষয়েও কথা হয় বৈঠকে। মিয়ানমারের রাষ্ট্রদূত এই প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখে যৌথ কারিগরি কমিটির মাধ্যমে পর্যালোচনার কথা জানান। দুই দেশের জ্বালানি সহযোগিতা এগিয়ে নিতে মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তাব দেন ইকবাল হাসান মাহমুদ। 3 মাস পর আবারও বাড়ল রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম 1528 টাকা থেকে 70 টাকা বাড়িয়ে করা হয়েছে 1598 টাকা। রবিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আগস্ট মাসের জন্য নির্ধারিত এই নতুন দর রবিবার সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। আগস্টের জন্য বেসরকারি এলপিজির প্রতি কেজির দাম খুচরা পর্যায়ে মূল্য সংযোজন করসহ 133 টাকা 15 পয়সা নির্ধারণ করা হয়েছে। জুলাইয়ে এই দাম ছিল 127 টাকা 30 পয়সা। সেই হিসেবে প্রতি কেজিতে দাম বেড়েছে 5 টাকা 85 পয়সা। জুলাই জুড়ে ছিল ডেঙ্গুর ভয়াবহ থাবা। এখনও বাড়ছে আক্রান্তের সংখ্যা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। রাজধানী গণ্ডি পেরিয়ে সংক্রমণ এখন ছড়িয়ে পড়ছে সারা দেশে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি চট্টগ্রাম ও বরিশালে। কীটতত্ত্ব ও জনস্বাস্থ্যবিদরা বলছেন, ঢাকার বাইরে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের দুর্বলতাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই জেলা পর্যায়ে গবেষণা, নজরদারি এবং সক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন তারা। বিভিন্ন বিভাগের হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী। এখন সংক্রমণের অন্যতম হটস্পট বরিশাল ও চট্টগ্রাম বিভাগ। পিছিয়ে নেই খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগও। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, জুন থেকে জুলাই ডেঙ্গু সংক্রমণ 3 গুণ বেড়েছে। সেই সাথে বেড়েছে মৃত্যুর হারও। কীটতত্ত্ববিদরা বলছেন, সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে একই ধরনের দুর্বলতা রয়ে গেছে। কমিউনিকেশনটা দ্রুত হচ্ছে অনেক আগের থেকে। কমিউনিকেশন দ্রুত মানে বাস, ইন্টারসিটি বাস আছে, তারপরে ইন্টার ডিস্ট্রিক্ট বাস আছে। এই বাসগুলোর মাধ্যমে বা আমাদের যে পরিবহন ব্যবস্থা তার মাধ্যমে কিন্তু মশাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত চলে যেতে পারছে এবং তারা তাদের কমফোর্ট জোন তৈরি করে নিচ্ছে। ওখানে এখনো ওরকম করে কাজ শুরু করতে পারে নাই সিটি কর্পোরেশনগুলো, যেভাবে বড় শহরগুলোতে সিটি কর্পোরেশন সজাগ হয়ে তাদের বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে। সারা দেশের ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা নিয়ে হতাশ চিকিৎসকরা। তারা বলছেন, যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি বিশেষজ্ঞদের সুপারিশ। ঢাকার বাইরে মশক নিধন কার্যক্রম নেই বললেই চলে। নাম কাস্তে হয়তো একটু ফগিং হয় এইটুকু, বা কোথাও কোথাও তাও হয় না। কিন্তু এডিস মশা যে ধরনের, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই কীটতাত্ত্বিক যে আমাদের সক্ষমতা, সেইটা বাড়ানো দরকার, যেটা আদৌ নেই। সিটি কর্পোরেশনের কর্মীরা অনেক পরিশ্রম করছেন, কিন্তু পুরোটাই যন্ত্র নির্ভর। এই মশা নিয়ন্ত্রণের জন্য পরিচ্ছন্নতা, এটা মানুষ নির্ভর করতে হবে। মানে হাজার হাজার স্বেচ্ছাসেবকদের দিয়ে
পাড়া মহল্লায় একসাথে ঢাকা এবং ঢাকার বাইরে করতে হবে। আপনি শুধু যন্ত্র দিয়ে, ধোঁয়া দিয়ে, কেমিক্যাল দিয়ে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। তারা জানান, জনগণকে সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ না নিলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে না। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দিতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের যানবাহনে সম্ভাব্য হামলার আশঙ্কায় মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে পুলিশ সদর দপ্তর বলছে এটি বিশেষ কোনো সতর্কতা নয়, নিয়মিত নিরাপত্তা বার্তারই অংশ। দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুষ্কৃতিকারীরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনের উপর হামলা চালাতে পারে। এমন তথ্যে মাঠ পর্যায়ে সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে এটি কোনো বিশেষ সতর্কতা নয়, নিয়মিত ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সদস্যদের যেসব নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয় এটি তারই অংশ। এই নির্দেশনা সেরকমই। এই নির্দেশনা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তার কাজটাকে স্মরণ করিয়ে দেওয়া এবং সতর্ক থাকা। 5ই আগস্ট ঘিরে আমরা সবসময় সতর্ক থাকব এবং আমাদের গোয়েন্দা নজরদারি আছে এবং যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত, বাট আমরা এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার মতো কিছু। এদিকে বিশেষ সতর্কতা জারির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে, তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। এছাড়া যে কোনো ধরনের নাশকতা বা উগ্রবাদী কর্মকাণ্ড মোকাবিলায় সবসময় প্রস্তুত ও সতর্ক রয়েছে পুলিশ। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া যখন চূড়ান্ত, তখন দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এই জামিনের কারণে তাকে দেশে ফিরিয়ে আনা এখন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাকে ফেরাতে আলোচনা চলছে। জামিন বাতিলের জন্য নিয়োগ দেওয়া হয়েছে ল ফার্ম। সূত্র বলছে, বেনজির দুবাইয়ে তার আইনজীবীদের মাধ্যমে এখন জোর তৎপরতা চালাচ্ছেন যাতে দেশে ফিরতে না হয়। সংযুক্ত আরব আমিরাত কর্তৃক পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। 14 জুন জাতীয় সংসদে সাবেক আইজিপি বেনজির আহমেদ বাংলাদেশের দুদকের মামলায় দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বেনজির আহমেদকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে, অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এরপর দুদক দুবাইয়ে তাদের আসামিকে ফেরত পাঠাতে চিঠি পাঠায়। সরকারের পক্ষ থেকেও অগ্রগতির কথা জানানো হয়। বাংলাদেশের পক্ষ থেকে যখন বেনজিরকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে, তখন খবর আসে দুবাইয়ের কারাগার থেকে জামিনে বের হয়ে গেছেন বেনজির আহমেদ। দুদক মহাপরিচালক জানান, আইনি প্রক্রিয়ায় তাদের কোনো গাফিলতি ছিল না। সেন্ট্রাল অথরিটি হলো হোম মিনিস্ট্রি, আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর, যা যা করার আমরা সবই করেছি। সরকারের দায়িত্বশীলরা বলছেন, জামিন পেলেও দুবাইয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে। আমি সার্টিফাইড কপিটা জোগাড় করতে বলেছি এবং আমাদের যে ল ফার্ম নিয়োগ হয়েছে তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন এই বেইল ক্যান্সেলেশনের জন্য তারা পার্সু করে। তারা আইনানুগভাবে গিয়েছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি, আমরা আশা করছি এগুলো আমরা বেইল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সময় থাকে ফেরত নিতে পারবো, ফেরত আনতে পারবো। সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে, সেটা অবশ্যই আমাদের সরকার তাদের সাথে কথা বলবে, আমাদের হোম মিনিস্ট্রি তাদের সাথে কথা বলে পরবর্তী কি পদক্ষেপ আমরা নিতে পারি সেটা আমরা সিদ্ধান্ত নেব। দুদকের আইন শাখার সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম মনে করেন, জামিনের কারণে বেনজির আহমেদকে দেশে ফেরানো এখন কঠিন। জামিনে যদি বের হয়ে গিয়ে থাকে তাহলে তো অনেকখানি ফ্রি হয়ে গেল। তাকে ফিরিয়ে আনবার ব্যাপারে আমাদের সরকার ওই দেশের সরকারের সাথে যে এরকম আপনার মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট কিংবা বন্দি প্রত্যর্পণ এই সমস্ত বিষয়ে যে কাজগুলো করবার কথা ছিল সেই কাজগুলোর কোনো অগ্রগতি তো দেখছি না। এই ফাঁকে আবার যদি উনি কারাগারে থাকতেন তাহলে এক ধরনের ফিরিয়ে আনবার ব্যাপারে হয়তো বেশি রকমের নিশ্চয়তা আছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মাস দুয়েক আগে সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এলে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান শুরুর সময় দেশ ত্যাগ করেন পুলিশের সাবেক এই কর্তা।
2024-এর জুলাই অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলা করে দুদক। পরে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। নেভার আন্ডারস্টিমেট দি পাওয়ার অফ দি গভর্নমেন্ট। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। রিয়াদের সাথে কৌশলগত সম্পর্ক তৈরির অংশ হিসেবে সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে অংশ নিয়েছে বাংলাদেশ, ইরানকে আক্রমণের জন্য নয়। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। Is at a new height. এখানে we will have a comprehensive partnership with the US. মূলত এটা তো হুটিজ মানে tackling the Houthi challenge there. ওইদিকে আমরা ইরানের সাথে তো কথাবার্তা বলছি, so this is not something to necessarily to strike out Iran. বাংলা লোকসঙ্গীত ও পল্লীগীতির কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল আলিম, তার একটি অমর গান সোনগরু উপশিকন্যা, সেই গানের কথায় গাইবান্ধায় অনুষ্ঠিত হলো অন্যরকম এক আয়োজন। আব্দুল আলিমের উদার কণ্ঠ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই আয়োজনের উদ্যোগ নেয় লোকসঙ্গীত অঙ্গন। অনুষ্ঠানে প্রান্তিক শিল্পীদের কণ্ঠে একের পর এক পরিবেশিত হয় আব্দুল আলিমের কালজয়ী গান, যা মুগ্ধ করে সবাইকে। বাংলা লোকসঙ্গীতের ঐতিহ্য ধরে রাখতে নিয়মিত এমন আয়োজনের তাগিদ দেন দর্শক শ্রোতারা। যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে সমাধান চায় এবং ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হবে সোমবার, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অনুরোধে তিনি সম্ভাব্য হামলা থেকে বিরত থাকেন। তার দাবি, একটি সমঝোতার মূল কাঠামো এরই মধ্যে তৈরি হয়েছে। তবে তার এই বক্তব্যের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান। 2011 সালের আরব বসন্তের সূতিকাগার তিউনিসিয়া আজ স্বৈরাচার ও অর্থনৈতিক সংকটে স্থবির। প্রেসিডেন্ট কাইস সাইয়েদের 5 বছরের একচ্ছত্র শাসনের পর দেশ জুড়ে বাড়ছে অসন্তোষ। এর সঙ্গে দাবদাহ, দাবানল ও বিদ্যুৎ সংকট সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়েছে। তিউনিসের রাজপথে আবারও বিক্ষোভ, স্বৈরাচারী শাসন ও লাগামহীন জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে হাজারো মানুষের সমাবেশ, পাল্টা অবস্থানে সরকারি সমর্থকেরাও। একসময় গণতন্ত্রের আশা জাগানো তিউনিসিয়া আজ গভীর রাজনৈতিক সংকটে। কাইস সাইয়েদের শাসনে রাজনীতি সরিয়ে জায়গা নিয়েছে বিনোদন, আর বিরোধী কণ্ঠরোধে চলছে দমনপীড়ন। ভুয়ো তথ্য আইনে কারাবন্দী হয়েছেন বিরোধী নেতা, মানবাধিকার কর্মী ও সাংবাদিক। অনেকেই বেছে নিয়েছেন নির্বাসন। রাজনৈতিক ও নাগরিক দায়িত্ব থেকেই এই ব্যর্থ শাসন ব্যবস্থার জবাবদিহিতা চাইতে আমরা রাজপথে নেমেছি। এই কারণে মিথ্যা মামলা বা সাজা দিলেও আমরা পিছপা হব না। বন্ধুদের মতো কারাগারকে স্বাগত জানিয়ে যে কোনো মূল্য দিতে আমরা প্রস্তুত। দাবানল, তীব্র তাপপ্রবাহ ও দীর্ঘ লোডশেডিংয়ে তিউনিসিয়ায় বেড়েছে বিদ্যুৎ পানি সংকট, ব্যবসা বাণিজ্য ও জনজীবন বিপর্যস্ত। সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগের মধ্যেই বিক্ষোভ দমনে কঠোর হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। অভিবাসন প্রবাহ ঠেকানোর স্বার্থে ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী দেশগুলো সাইদ সরকারের সাথে কৌশলগত সমঝোতা বজায় রাখায় তিউনিসিয়ায় গণতান্ত্রিক সংস্কার ও মানবাধিকার পুনরুদ্ধারের পথ দিন দিন কঠিন হয়ে পড়ছে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। চরম তাপপ্রবাহ, প্রখর রোদ উপেক্ষা করে ইরাকের পবিত্র কারবালা নগরীতে সমবেত হয়েছেন লাখ লাখ শিয়া পুণ্যার্থী। পবিত্র আরবাইন উপলক্ষে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজায় শ্রদ্ধা জানাতে আসা এসব পুণ্যার্থীর জন্য 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও বাধা হয়ে দাঁড়াতে পারেনি। মধ্যপ্রাচ্যে তীব্র গ্রীষ্মের তাপপ্রবাহ, ইরাকের কারবালায় তাপমাত্রা ছুঁয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস। তবু মাথার ওপর প্রখর সূর্য আর তীব্র গরম উপেক্ষা করে শহরটিতে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ শিয়া পুণ্যার্থী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের 40 দিন পূর্তি উপলক্ষে পালিত পবিত্র আরবাইনকে ঘিরেই এই ঐতিহাসিক সমাবেশ। প্রচণ্ড গরম ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও কোনো কিছুই আমাদের থামিয়ে রাখতে পারেনি। আমরা ইমাম হুসেন ও ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। আমাদের কাছে এই দিনগুলো অত্যন্ত বরকতময় ও মহান।
পূর্ণার্থীদের স্বস্তি দিতে বসানো হয়েছে বিশাল ওয়াটার স্প্রেয়ার ও মিস্ট ফ্যান। রাস্তায় রাস্তায় স্বেচ্ছাসেবকরা বিতরণ করছেন বরফ, ঠান্ডা পানি ও বিভিন্ন পানীয়। অতিরিক্ত গরমে হিটস্ট্রোক ও পানি শূন্যতায় আক্রান্তদের চিকিৎসায় কাজ করছে বিশেষ মেডিকেল টিম ও অস্থায়ী ফিল্ড হাসপাতাল। এবারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অতিরিক্ত তাপমাত্রা। আমরা এলাকাটি বিশেষ কাপড়ে ছেয়ে ছায়ার ব্যবস্থা করেছি। বসানো হয়েছে মিস্ট ফ্যান। এছাড়া 1800 স্বাস্থ্যকর্মী ও 32টি মেডিকেল ইউনিট মোতায়েন রয়েছে। প্রখর রোদ আর চরম তাপপ্রবাহ উপেক্ষা করে কারবালামুখী এই জনস্রোত আবারও জানিয়ে দিল, বিশ্বাস ও ভক্তির কাছে প্রকৃতির প্রতিকূলতাও হার মানে। সামিউল ইসলাম, টিবিসি নিউজ ডেস্ক।